You came to power in Libya in 1969. He was born in a Bedouin tent, came to power in a coup, and for more than 40 years. সালটা 2011। লিবিয়ার মরুভূমিতে তখন অদ্ভুত এক নীরবতা। চারপাশ থমথমে আর বাতাসে শুধু অনিশ্চয়তা। আর সেই অনিশ্চয়তার মাঝেই শেষ হতে যাচ্ছিল একজন মানুষের জীবনের শেষ কিছু মুহূর্ত। যে মানুষটা গত 40 বছরেরও বেশি সময় ধরে একটি দেশকে নিজের হাতের মুঠোয় রেখে শাসন করেছিলেন, যাকে বলা হতো দ্য ব্রাদারলি লিডার, অর্থাৎ ভাই সুলভ নেতা। বিলাসিতার চরম পর্যায়ে গিয়ে যিনি স্বর্ণের বন্দুক ব্যবহার করতেন। কিন্তু সময়ের কি নির্মম পরিহাস, শেষ পর্যন্ত সেই মানুষটাকেই নিজের প্রাণ বাঁচাতে একটা ড্রেনেজ পাইপে লুকিয়ে পড়তে হয়। তিনি ছিলেন এমন একজন নেতা যিনি প্রকাশ্যে সাদ্দাম হুসেইনের পক্ষে কথা বলতেন। আরব নেতাদের সামনে দাঁড়িয়ে তাদের সতর্ক করে বলেছিলেন, আমরা যদি আমেরিকাকে না থামাই তাহলে পরবর্তী লক্ষ্য হতে পারে আমাদের মধ্যে যে কেউ। আর ঠিক সেটাই হলো। সাদ্দাম হুসেইনের পতনের পর আন্তর্জাতিক রাজনীতির জটিল খেলায় তিনিই হলেন পরবর্তী টার্গেট। দর্শক এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে কার কথা বলছিলাম। জ্ঞানচিত্রের আজকের ভিডিওতে আমরা জানব মুয়াম্মার গাদ্দাফির জীবনের শেষ সময়ের পরিণতি সম্পর্কে, যা কোনো গল্প, গুজব কিংবা বাড়িয়ে বলা নাটক নয়, বরং এটা লিবিয়ার ইতিহাসের অন্যতম বিতর্কিত ঘটনা, যা বিশ্ব রাজনীতির গতিপথ চিরতরে বদলে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, তিনি আসলে কি ভুল করেছিলেন যে গাদ্দাফিকে হারানো একসময় অসম্ভব বলে মনে হতো? তার শেষকালে এমন ভয়াবহ পরিণতি কিভাবে হলো? কেমন ছিল তার শেষ দিনটা? You can see Gaddafi holding on to power. دقت ساعة العمل، دقت ساعة الزحف، دقت ساعة الانتصار. لا رجوع، إلى الأمام، إلى الأمام، إلى الأمام. ثورة، ثورة. লিবিয়ার মানুষ কখনো কল্পনা করেনি যে সাধারণ এক বেদুইন পরিবারের সন্তান পুরো দেশের ইতিহাস একদিন বদলে দেবে। 1969 সালে লিবিয়ার রাজা ইদ্রিস যখন চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন, তখন এক অভাবনীয় রাজনৈতিক পরিবর্তন ঘটে। অত্যন্ত পরিকল্পিত এবং শান্তিপূর্ণ এক প্রক্রিয়ায় দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রগুলো পুনর্গঠিত হয়। মাত্র 27 বছর বয়সী সেনা কর্মকর্তা গাদ্দাফির নেতৃত্বে বড় কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই রচিত হয় লিবিয়ান আরব রিপাবলিক। আধুনিক কৌশল আর নিখুঁত পরিকল্পনার মাধ্যমে শুরু হয় দেশটির এক নতুন অধ্যায়। এরপর তিনি লিবিয়াকে এক নতুন পথে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তিনি দেশের তেল কোম্পানিগুলোকে জাতীয়করণ করেন, যার কারণে লিবিয়ায় অর্থের জোয়ার আসতে শুরু করে। তবে মুয়াম্মার গাদ্দাফির স্বপ্ন কেবল লিবিয়ার সীমানার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি চাইতেন পুরো আফ্রিকা মহাদেশকে একটা ছাতার নিচে নিয়ে আসতে। কিন্তু আফ্রিকার এই ঐক্যবদ্ধ হওয়ার ডাক ছিল পশ্চিমা বিশ্বের জন্য বড় এক মাথা ব্যথার কারণ। ফলে আন্তর্জাতিক অঙ্গনে তাকে নিয়ে শুরু হলো তীব্র সমালোচনা। পশ্চিমা শক্তিগুলোর কাছে তিনি কেবল একজন শাসক নন, বরং একজন অবাধ্য নেতা হিসেবে চিহ্নিত হলেন। তার কড়া শাসন ব্যবস্থা, নিজস্ব রাজনৈতিক নীতি এবং পশ্চিমা শক্তির সরাসরি বিরোধিতার ফলে গাদ্দাফি ক্রমশ আন্তর্জাতিক রাজনীতিতে একা হয়ে পড়েন। লিবিয়ার এই পরিবর্তনের শুরুটা কিন্তু হুট করে হয়নি। গাদ্দাফি তার দীর্ঘ 42 বছরের শাসনে লিবিয়ায় অনেক উন্নতি করলেও সাধারণ মানুষের মনে কিছু গভীর ক্ষোভ জমা ছিল। যেমন দীর্ঘ 4 দশকে দেশে কোনো কার্যকর বিরোধী দল বা স্বাধীন মত প্রকাশের সুযোগ ছিল না। প্রচুর পরিমাণ তেল থাকার পরেও তরুণ প্রজন্মের একটি বড় অংশ কর্মসংস্থান নিয়ে সংকটে ছিল। এছাড়াও সরকারের বিভিন্ন কড়া পদক্ষেপের কারণে সাধারণ মানুষের মনে ক্ষোভ জমতে থাকে। সেই ক্ষোভের প্রতিফলন দেখা যায় প্রতিবেশী দেশ তিউনিসিয়ার এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে। 26 বছর বয়সী মোহাম্মদ বুয়াজিজি ছিলেন
তিউনিসিয়ার এক অতি সাধারণ তরুণ। তিনি একটি ঠেলাগাড়িতে করে ফল ও সবজি বিক্রি করতেন। তার উপার্জনেই চলত মা আর 6 ভাই বোনের সংসার। কিন্তু তার কাছে বৈধ কোনো ট্রেড লাইসেন্স ছিল না। 2010 সালের 17 ডিসেম্বর বুয়াজিজি যখন ফল বিক্রি করছিলেন, তখন মিউনিসিপ্যাল কর্মকর্তারা তার ঠেলাগাড়িটি জব্দ করেন। তবে শুধু মালামাল কেড়ে নেওয়াই নয়, সেখানে কর্তব্যরত এক নারী কর্মকর্তা তাকে জনসম্মুখে চড় মারেন এবং অপমান করেন। একজন সাধারণ মানুষের কাছে এর চেয়ে বড় লাঞ্ছনা আর কিছু হতে পারে না। অপমানিত বুয়াজিজি তাৎক্ষণিকভাবে স্থানীয় গভর্নর অফিসে যান অভিযোগ জানাতে এবং তার আয়ের একমাত্র উৎস ঠেলাগাড়িটি ফেরত পেতে। কিন্তু তাকে সেখানে কোনো পাত্তাই দেয়া হয়নি, এমনকি গভর্নরের সঙ্গে তাকে দেখাও করতে দেওয়া হয়নি। অভাবের তাড়না, জনসম্মুখে অপমান আর প্রশাসনের কাছে বিচার না পাওয়ার ক্ষোভ, সব মিলিয়ে বুয়াজিজি চরম হতাশায় ভেঙে পড়েন। নিজের প্রতিবাদের ভাষা হিসেবে তিনি সেই অফিসের সামনেই তা করেন। On December 17th, a young vendor named Mohammed Bouazizi was devastated when a police officer confiscated his cart. তিনি চেয়েছিলেন বিশ্বকে দেখাতে যে একজন সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেলে সে কতটা অসহায় হয়ে পড়ে। মানুষ বুঝতে পারে যে আজ বুয়াজিজির সাথে যা হয়েছে, কাল তা আমাদের সাথেও হতে পারে। তাই সেখানকার সাধারণ মানুষ ক্ষোভে বিদ্রোহ শুরু করে এবং তিউনিসিয়ায় শুরু হওয়া সেই বিদ্রোহের ঢেউ তিউনিসিয়ার সীমান্ত ছাড়িয়ে একে একে মিশর, ইয়েমেন, এমনকি সিরিয়া পর্যন্ত পৌঁছে যায়। ফলে সব দেশেই একে একে আন্দোলন শুরু হয়, যাকে বলা হয় আরব বসন্ত। ربي هو اللي يهدي وربي هو ارسل لذاك محمد بوعزيزي اليتيم الشهيد। আর এই আরব বসন্তই লিবিয়ার সাধারণ বিক্ষোভকারীদের মনে এক অসাধ্য সাধনের সাহস যোগায়। তারা বুঝতে পারে দীর্ঘ 42 বছরের শাসনও পরিবর্তন হতে পারে যদি সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়। ফলাফলস্বরূপ 2011 সালের শুরুর দিকে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি থেকে আন্দোলনের সূচনা হয় এবং খুব দ্রুতই তা ছড়িয়ে পড়ে রাজধানী ত্রিপোলিতে। তরুণ প্রজন্মের হতাশা, রাজনৈতিক অসন্তোষ আর 4 দশকের জমানো ক্ষোভ সবকিছু মিলে মিশে একাকার হয়ে রাস্তায় নেমে আসে লক্ষ লক্ষ মানুষ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিদিন লিবিয়ার ঘটনাবলী প্রচার করতে থাকে, আর এই মিডিয়া কভারেজ বিদ্রোহকে বিশ্বমঞ্চে আরও বড় করে তোলে। ফলে শুরু হলো লিবিয়ার এক সংকটময় পরিস্থিতি। যে মানুষরা একসময় পুরো আফ্রিকাকে ঐক্যবদ্ধ করার স্বপ্ন দেখেছিলেন, তিনি দেখতে পেলেন তার নিজের দেশের শহরগুলোই তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশের এমন উত্তাল পরিস্থিতিতে মুয়াম্মার গাদ্দাফির একটি ঘোষণা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দেয়। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে তিনি কোনো অবস্থাতেই পিছু হটবেন না এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। তার এই অনড় অবস্থান লিবিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একদিকে সাধারণ বিক্ষোভকারীদের পরিবর্তনের ডাক, আর অন্যদিকে সরকারি বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা। সব মিলিয়ে লিবিয়া পড়ে গেল এক চরম অনিশ্চয়তার মুখে। এই সংঘাতের খবর যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ব্রেকিং নিউজ হিসেবে প্রচার হতে থাকে, তখন লিবিয়ার বিষয়টি কেবল একটি দেশের অভ্যন্তরীণ সমস্যায় না থেকে বিশ্বমঞ্চের প্রধান আলোচনায় পরিণত হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই সংকটে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। তাদের এই হস্তক্ষেপের কারণ ছিল বেসামরিক নাগরিকদের রক্ষা করা। এরই ধারাবাহিকতায় শুরু হয় ন্যাটোর সামরিক অভিযান। লিবিয়ার আকাশে ন্যাটোর যুদ্ধবিমানগুলোর ধারাবাহিক এয়ার স্ট্রাইক লিবিয়ার সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনে। একটা সময় যেই সেনাবাহিনী ছিল অত্যন্ত সুসংগঠিত এবং শক্তিশালী, ন্যাটোর এই আকাশপথের আধিপত্যের মুখে তারা ক্রমশ দুর্বল হয়ে পড়তে থাকে। গাদ্দাফির 42 বছরের অপরাজেয় সাম্রাজ্যে প্রথমবারের মতো বড় ধরনের ফাটল দেখা দেয়। একে একে প্রধান শহরগুলো তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। রাজপ্রাসাদ থেকে শুরু করে সামরিক সদর দপ্তর সবকিছু যখন একের পর এক হাতছাড়া হচ্ছিল,
শহরের ভেতর বাড়তে থাকা বিশৃঙ্খলার মুখে গাদ্দাফিকে সিরতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিতে হয়। তার সাথে তখন অবশিষ্ট ছিল মাত্র হাতে গোনা কিছু সৈন্য, কিন্তু এই নতুন আশ্রয়েও তিনি নিরাপদ ছিলেন না। প্রতিবেদন অনুযায়ী হঠাৎ এক তীব্র শব্দে চারপাশের পরিবেশ কেঁপে ওঠে। একই সময় বিদ্রোহী বাহিনী তাদের অবস্থানের খুব কাছাকাছি পৌঁছে যায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে গাদ্দাফি এবং তার সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে সেই স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেন। 2011 সালের 20 অক্টোবর শেষ বিকেলের দিকে মাথার উপর ন্যাটোর ড্রোনের অবিরাম টহল আর রাস্তায় রাস্তায় প্রবল সংঘাতের মাঝেই গাদ্দাফি সিদ্ধান্ত নেন তিনি তার পুরনো টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িতে চড়ে সিরতের দক্ষিণ দিকের একটি ফাঁকা রাস্তা ধরে পালিয়ে যাবেন। তার লক্ষ্য ছিল কোনোভাবে এই শহরটি ত্যাগ করে আরেকটি নিরাপদ আশ্রয়ে পৌঁছানো। কিন্তু আধুনিক প্রযুক্তির নজরদারি আর স্থলপথের অবরোধের মুখে এই যাত্রাটি ছিল অসম্ভব চ্যালেঞ্জিং। রিপোর্টে বলা হয়, ড্রোনের তীক্ষ্ণ নজর এড়িয়ে তাদের কনভয়টি বেশি দূর এগোতে পারেনি। হুট করেই বিমান হামলায় কেঁপে ওঠে পুরো এলাকা। শোনা যায় ন্যাটোর মিসাইল সরাসরি তাদের কনভয়ের উপর আছড়ে পড়ে, যেখানে প্রায় 11টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ন্যাটোর পক্ষ থেকে পরে জানানো হয় যে তারা এই কনভয়কে নো ফ্লাই জোনের ম্যান্ডেট মোতাবেক হুমকি কমানোর জন্য বিমান হামলা চালায়। And enable the enforcement of a no-fly zone that will be led by our international partners. তবে তখনও তারা বুঝতে পারেনি গাদ্দাফি কনভয় ছিল কিনা। কিন্তু বিস্ফোরণের কারণে গাড়িগুলো অকেজো হয়ে পড়ে এবং পুরো কনভয়টি মাঝ রাস্তায় থমকে যায়। এই আকস্মিক বিপর্যয়ে গাদ্দাফির অবশিষ্ট সামরিক শক্তি ছত্রভঙ্গ হয়ে পড়ে। অনেকে আত্মরক্ষার্থে এদিক সেদিক পালিয়ে যায়। তবে এই ধ্বংসস্তূপের মাঝেই অলৌকিকভাবে বেঁচে যান গাদ্দাফি, তার ছেলে মুতাসিম এবং নিরাপত্তার দায়িত্বে থাকা মানসুর দাও। কিন্তু পালানোর জন্য আর কোনো যানবাহন বা পথ অবশিষ্ট ছিল না। জীবন বাঁচাতে তারা রাস্তার পাশে থাকা এক পুরনো কংক্রিটের ড্রেন পাইপের ভেতর আশ্রয় নিতে বাধ্য হন। যেই ড্রেন পাইপটা ছিল অত্যন্ত সরু, কিন্তু তবুও সেখানে গাদ্দাফি ও তার শেষ কয়েকজন সঙ্গী গাদাগাদি করে লুকিয়ে থাকেন। তবে কিছুক্ষণ পরেই বিদ্রোহীদের একটি দল সে এলাকায় প্রবেশ করে। ধুলাবালির উপর পড়ে থাকা পায়ের ছাপ অনুসরণ করে তারা সেই ড্রেন পাইপটির সন্ধান পেয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই চারপাশ থেকে ঘিরে ফেলা হয় সেই জায়গাটিকে। উপস্থিত জনতার বিবরণ অনুসারে অত্যন্ত বিশৃঙ্খল এক পরিস্থিতির মধ্য দিয়ে মুয়াম্মার গাদ্দাফিকে সেই ড্রেন পাইপ থেকে বাইরে নিয়ে আসা হয়। তার ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সেখানে বিপুল জনসমাগম ঘটে। ইতিহাসের এই রুদ্ধশ্বাস মুহূর্তে গাদ্দাফি কেবল একটি প্রশ্নই করেছিলেন, তোমরা কি জানো তোমরা আসলে কি করছো? কিন্তু ততক্ষণে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ভিড়ের চাপে এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে পরিস্থিতি চরম সংঘাতময় হয়ে ওঠে। বিভিন্ন খবরে বলা হয়েছে বিশৃঙ্খলার এক চরম পর্যায়ে সেখানে গোলাগুলির শব্দ শোনা যায়। শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই গাদ্দাফির জীবনের অবসান ঘটে। Today, the government of Libya announced the death of Muammar Gaddafi. আবার অনেকের মতে ন্যাটোর সেই আগের বিমান হামলার আঘাতেই তিনি গুরুতর আহত হয়েছিলেন, যা পরবর্তী সময়ে তার মৃত্যুর কারণ হয়। মৃত্যুর পর গাদ্দাফির মরদেহ প্রথম দিকে সর্বসাধারণের জন্য রাখা হলেও তার কয়েকদিন পর নিরাপত্তা ঝুঁকি এবং ভবিষ্যৎ রাজনৈতিক অস্থিরতা এড়াতে লিবিয়ার তৎকালীন কর্তৃপক্ষ তাকে মরুভূমির কোনো এক অজানা স্থানে দাফন করে। আজ 1 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও কেউ জানে না কোথায় রয়েছে সেই গোপন সমাধিস্থল। সুপ্রিয় দর্শক, এভাবেই অবসান ঘটেছিল মুয়াম্মার গাদ্দাফির 42 বছরের দীর্ঘ শাসনামলের। ইতিহাসের পাতায় তিনি কারো কাছে মহানায়ক, আবার কারো কাছে এক বিতর্কিত শাসক। তবে লিবিয়ার প্রেক্ষাপটে তার নেওয়া উন্নয়নমূলক পদক্ষেপগুলো অস্বীকার করার উপায় নেই। তিনি চেয়েছিলেন একটি স্বনির্ভর ও শক্তিশালী লিবিয়া গড়তে। কিন্তু আজ যখন আমরা বর্তমান লিবিয়ার দিকে তাকাই, তখন একটি প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়,
গাদ্দাফি পরবর্তী লিবিয়া আজ কেন এতটা বিপর্যস্ত? কেন সেখানে শান্তির বদলে চরম অস্থিরতা আর নিরাপত্তার অভাব? কেন একসময় সমৃদ্ধ এই দেশটি আজ বিভিন্ন গোষ্ঠীর লড়াইয়ের ময়দানে পরিণত হল? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময়ই বলে দেবে। তবে লিবিয়ার বর্তমান পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ক্ষমতার পরিবর্তন সবসময় শান্তি নিয়ে আসে না, যদি না তার পেছনে সঠিক স্থিতিশীলতা থাকে। তবে আপনি কি মনে করেন, গাদ্দাফি ছাড়া লিবিয়া ভালো আছে, নাকি লিবিয়ার মানুষ গাদ্দাফির অধীনেই বেশি শান্তিতে ছিলেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, ইতিহাসকে জানার এই যাত্রায় এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন। ধন্যবাদ।